বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালোই আছো। আমিও সকলের দোয়ায় ভালো এখন আছি। সময় দুপুর 12টা কলেজ আমার 15 ঘরে মিনিট। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দীর্ঘদিন ধরে তোমাদের সাথে শ্রেণীকক্ষে ক্লাস নিতে পারছি না, আসলে খারাপ লাগতেছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই আবার আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিতেছি, তোমরাও প্রস্তুতি নেবে এবং নিয়মিত ক্লাসে হাজির হবে। তবে হ্যাঁ, মনে রেখো, কোভিড-19 অর্থাৎ করোনা থেকে আপাতত আমাদের মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মাস্ক, মাস্ক এবং মাস্ক। তো যাই হোক, প্রতিদিনের মতো তোমাদের সাথে আছি আমি। মোহাম্মদ মোশাররফ হোসেন খান, প্রভাষক, দর্শন বিভাগ, আলহাজ হযরত আলী ডিগ্রি কলেজ, কামারখালী, বাকেরগঞ্জ, বরিশাল। শুরুতেই আর একটি ছোট ভিডিও দেখে নিই। শীতের পিঠা, দেখো এখানেও কিন্তু কিছু উপাদান দেখানো হচ্ছে। পিঠা তৈরি করা হয় নারিকেল, খেজুরের গুড়, চালের গুঁড়ো এবং নারকেলের। আমরা এখানে কিন্তু যে পিঠাটা দেখাবো সেটা হচ্ছে কি ভাপা পিঠা। কিভাবে তৈরি করা হয় দেখো। শীতের বেলায় বিকেলে হাঁটতে নামলে এখন এই পিঠাগুলো বিভিন্ন রাস্তার মোড়ে দেখতে পাওয়া যায় এবং তার মৌ মৌ গন্ধে খেতে ইচ্ছে হয় না এমন কোনো মানুষ নেই। দেখো কিভাবে তৈরি করে। দিতে হয় কিভাবে দেখো। আসলে সুন্দর। এভাবে আমরা পিঠাগুলো পেতে পারি। এই পিঠার সাথে কিন্তু আজকে পাঠ পরিচিতির একটি সঙ্গতি আছে, অর্থাৎ যুক্তির উপাদান। আর আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে পিঠার উপাদান। আর শীতের পিঠা বিধায় শীতকালে যেহেতু আমরা ক্লাসটা নিচ্ছি, এজন্য শীতের পিঠাগুলোকে আমরা প্রাধান্য দিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র, বিশেষ করে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৩য় অধ্যায় থেকে যুক্তির উপাদান, এখান থেকে আমরা পদের ব্যক্তার্থ ও জাত্যার্থ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা আজকের এই ক্লাস শেষে যে জিনিসটা জানতে পারবে সেটা হচ্ছে কি, পদের ব্যক্তার্থ, জাত্যার্থ অর্থ ব্যাখ্যা করতে পারবে, কাকে বলে এটা বুঝতে পারবে। আরেকটা হচ্ছে কি, পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের তুলনা বা সম্পর্ক, অর্থাৎ জাত্যার্থ, ব্যক্তার্থ, জাত্যার্থের ভিতরে যে সম্পর্কটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব।
তো শুরুতেই আমরা ব্যক্তার্থ যাত্রার্থ কাকে বলে সেটা শিখব। তো এর আগে আমরা এখানে চার্টে একটু দেখো, এখানে দেখানো আছে কি পদ। এই যে দেখো, এই পদ ব্যক্তার্থ যাত্রার্থ বোঝার জন্য, অর্থাৎ ডেনোটেশন অ্যান্ড কন্নোটেশন, এটা বোঝার জন্য এই চারটা আমি এখানে দিয়েছি। যে একটা পদের ভিতরে দুটো অংশ থাকে। একটা পদের ভিতরে কয়টি অংশ থাকে? দুটো অংশ থাকে। একটার নাম আছে ব্যক্তার্থ, একটা নাম যাত্রার্থ। অর্থাৎ একটা পদের ভিতরে আমরা সংখ্যাগত দিকটা দেখি, আর একটা গুণগত দিক থাকে। যে কোনো একটি পদের ভিতরে যে পদটাই থাকুক না কেন, অর্থাৎ যাকে আমরা পদ বলবো, পদের দুটো দিক আছে। একটা নাম হচ্ছে কি সংখ্যাগত দিক, আর একটা নাম হচ্ছে গুণগত দিক প্রত্যেকটা পদের। এই সংখ্যাগত দিকটা কি আমরা মূলত, সংখ্যাগত যে দিকটা আছে এটাকে আমরা কি বলবো? সংখ্যাগত দিকটা এই যে দেখো সংজ্ঞায় যেটা লেখা আছে কি ব্যক্তার্থ, একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর আরোপ করা যায় তাকে ওই পদের ব্যক্তার্থ বা ডেনোটেশন বলা হয়। অর্থাৎ সংখ্যা বুঝাতে, অর্থাৎ একটা পদ যত সংখ্যা বুঝায়, ওই নামে যত সংখ্যা আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যত রকমের বুঝাক না কেন, এর সকলকে একত্রে আমরা কি বলে থাকবো? একত্রে আমরা কি বলবো? একত্রে অবশ্যই সেটাকে ব্যক্তার্থ বলবো। আরেকটা নাম হচ্ছে কি যাত্রার্থ। যাত্রার্থ জিনিসটা কি? একটা পদ, মানে একটি পদ যে আবাসিক বা সাধারণ গুণ বা গুণাবলী প্রকাশ করে, সেই গুণ বা গুণাবলীকে উক্ত পদের যাত্রার্থ বা কনোটেশন বলে। অর্থাৎ ডেনোটেশন যে সংখ্যা বুঝায়, অর্থাৎ একটা পদ দ্বারা তার যত সংখ্যা বুঝায় সেটা হচ্ছে ব্যক্তার্থ। আরেকটা ওই একই পদ দ্বারা যে গুণটা প্রকাশ করে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় জাত্যার্থ। অর্থাৎ জাতের অর্থ জাত্যার্থ, অর্থাৎ জাত বুঝায়। জাত বুঝাতে যে গুণটা প্রকাশ করে, আর সংখ্যা বুঝাতে যে পরিমাণটা প্রকাশ করে বা সংখ্যা প্রকাশ করে যে পদের মধ্যে, সেটা হচ্ছে তার ব্যক্তার্থ। তো ব্যক্তার্থ এবং জাত্যার্থ আমরা বুঝলাম। তো দেখি একটি উদাহরণ দিয়ে আমরা কিভাবে বুঝাতে পারি। এই যে দেখো এখানে মানুষ পদ দিয়ে আমি উদাহরণ দিয়েছি। আমরা দেখি কি মানুষ পদের উদাহরণ এখানে লেখা আছে কি ব্যক্তার্থ হিসেবে আছে সকল মানুষ। এই যে দেখো সকল মানুষ। আর যাত্রার্থ হিসেবে আছে কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, যেটা বলি আমরা কি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি দুইটাকেও বলা যায়। অর্থাৎ এই গুণ দিয়ে অনন্য পদ থেকে তাকে আলাদা করা যায়, এই গুণ দিয়ে অনন্য পদ থেকে তাকে আলাদা করা যায়। আর সকল মানুষ বলতে এই সকল শব্দটা কেমন ব্যাপক বোঝার চেষ্টা করো। সেই আদম আলাইহিসসালাম থেকে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত যত মানুষ করে তা এই পদটার ভিতরে আছে। যত মানুষ আসবে, এই নামধারী যেই হোক না কেন, এই জাতির যেই হোক না কেন, তাকে এই সব মিলিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বলে ব্যক্তার্থ। আর এই পদটা অনন্য প্রাণী, অনন্য বস্তু থেকে আলাদা করার জন্য যে গুণগুলো ব্যবহার করে, এই পদটার জন্য যে গুণগুলো আছে সেটা জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এটাকে বলা হয় জাত্যার্থ। অর্থাৎ ওই জাতটাকে বোঝাবার জন্য। দেখি আমরা আরেকটু সামনের দিকে আগাই। এই জাত্যার্থ এবং ব্যক্তার্থ দুটো হচ্ছে কিরকমের? একই পদের ভিতরে থাকবে, কিন্তু এর ভিতরে একটা আন্ত সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? হ্রাস বৃদ্ধির সম্পর্ক, হ্রাস বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্ক, হ্রাস বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্ক। যেমন তুমি দেখো এখানে আমরা কি, আবার বলো, তোমরা বলো কি, হ্রাস বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্ক। হ্যাঁ প্রেস, এই যে হ্রাস বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্কটা খেয়াল করো। হ্রাস বৃদ্ধির বিপরীতমুখী সম্পর্ক প্রথমটা ধরো, এই যে প্রথমটা 1 নম্বরে আছে কি ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে। দ্বিতীয়টা আছে কি ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। তৃতীয়টা আছে কি জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। চতুর্থটা আছে কি জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। তার মানে বিপরীত, ব্যক্তার্থ
যাত্রার্থ, ব্যক্তার্থ, যাত্রার্থ, এরকম দুইটা ব্যক্তার্থ যদি প্রথমে আনি তাহলে একটা বাড়লে একটা কমলে আর একটা বাড়ে। আবার দুটো যাত্রার্থ যদি আমি প্রথমে আনি তাহলে ব্যক্তার্থ একবার কমে আর একবার বাড়ে। তার মানে 4 রকমের সম্পর্ক পাওয়া যায়। কয় রকম সম্পর্ক? 4 রকমের। কয় রকম? 4 রকম সম্পর্ক পাওয়া যায়। আমরা এগুলোর ব্যাখ্যা দেখি। আমি ব্যাখ্যায় কিন্তু লেখা দেইনি, আমি ছক আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। কি ব্যক্তার্থর নাম কি? ব্যক্তার্থটা হচ্ছে কি, এই এখানে প্রথমে হচ্ছে বাড়লে, ব্যক্তার্থ বাড়লে কিভাবে বাড়ে দেখো, সকল সৎলোক, এখানে কিন্তু মানুষের একটা অংশকে দেখানো হয়েছে। সকল সৎলোক মানে কি, মানুষের মধ্যে একটা অংশ যাদের ভিতরে সততা আছে। এই পদটা যদি সংখ্যায় আরেকটু বাড়ে, তার মানে সকল মানুষ যদি বলি, তার মানে জীবের একটি অংশকে বোঝানো হয়েছে, সকল মানুষ। সেখানে অসৎ লোকও আছে, কিন্তু সৎ অসৎ সবাই আছে, দুইটা মিলে কিন্তু ওটা হয়েছে। তখন কিন্তু বেশি বোঝায়, অর্থাৎ সৎ লোকের চাইতে মানুষের সংখ্যা বেশি, সৎ মানুষের চাইতে মানুষের সংখ্যা বেশি। আবার মানুষের চেয়ে সকল জীবের সংখ্যা আবার বেশি, জীবের সংখ্যা বেশি। এই যেখানে সৎ মানুষ, মানুষ, জীব, এই 3টা পদ আমরা নিয়েছি। সৎ মানুষের চাইতে মানুষের বেশি, মানুষের চাইতে জীব বেশি। এখন এর ব্যক্তার্থ হইবে কি, সকল সৎ মানুষ, সকল মানুষ, আরেকটা হবে কি, সকল জীবেরটা হবে সকল। এই ব্যক্তার্থ তুলনায় এখন দেখো যাত্রার্থ গুলো কি হয়েছে। যখন ব্যক্তার্থ বেড়েছে, যাত্রার্থ কিন্তু কমে গেছে, অর্থাৎ একটা মাত্র গুণ হয়ে গেছে এখানে, এইটাকে মাত্র জীবের ভিত্তি। আবার যখন ব্যক্তার্থ বাড়লো, ব্যক্তার্থ একটু মানুষ মানে আবার নিচ থেকে আসে একটু, সকল মানুষের 3টা গুণ লাগে। সকল মানুষের সকল সৎ মানুষ হতে হলে সৎ মানুষের 3টা যাত্রার্থ আছে। কি, জীববৃত্তি, সততা। তার মানে কি, ব্যক্তার্থ ছোট্ট হয়ে গেছে। ব্যক্তার্থ যখন ব্যক্তার্থ বাড়বে তখন যাত্রার্থ কমে যায়। কেমনে? এই ব্যক্তার্থ সকল জীব, এই জীব শব্দটা অনেক বড়, ব্যক্তার্থ হচ্ছে একটা, কমে গেল। সকল মানুষ, তার ব্যক্তার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, তার মানে একটা বৃদ্ধি পেল, একটা বেশি লাগলো। সকল সৎ মানুষ, এখানে দেখা গেল কি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা 3টা লাগলো। 3টাই দেখো, 3টা লাগছে, কিন্তু এখানে 3টা লাগলো। তাইলে মানে বোঝা গেল কি, যে যদি সংখ্যা বাড়ে তার মানে ব্যক্তার্থ বাড়ে, তাহলে যাত্রার্থ এই কমে যায়। আর সংখ্যা বাড়লে যাত্রার্থ কমে যায়, সংখ্যা বাড়লে যাত্রার্থ কমে যায়। দ্বিতীয়টা আমরা দেখি কি আছে। এখানে কি আছে, ব্যক্তার্থ কমলে যাত্রার্থ বাড়ে। আমি পদ ওই 3টেই নিয়েছি, কি, সৎ মানুষ, মানুষ এবং জীব। তা ব্যক্তার্থ আছে কি, ব্যক্তার্থ কমলে, ব্যক্তার্থ কমছে, প্রথমটা হচ্ছে সৎ মানুষ, তারপর মানুষ, তারপর জীব। সৎ মানুষ এবং জীব 3টে কমছে, আস্তে আস্তে কমছে, ব্যক্তার্থ কমছে। উপরেরটা সবার চেয়ে কম নিয়েছি দেখাবার জন্য, দেখাবার সুবিধার্থে। তো সেখান থেকে আস্তে আস্তে যখনই ব্যক্তার্থ কমতে থাকবে মানে সংখ্যায় কমতে থাকবে, তখন কি করবে, যাত্রার্থ বাড়তে থাকে। কিভাবে দেখো, সৎ মানুষের যাত্রার্থ হলো 1, 2, 3, সকল মানুষের যাত্রার্থ হলো 2টো, আর জীব এর যাত্রার্থ হলো 1টি মাত্র। দেখি তৃতীয়টা আমরা কি আছে, যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। এখানে আমরা যাত্রার্থ দেখাইছি যে যাত্রার্থ 3টা থাকলে ব্যক্তার্থ তাহলে একটা হয়েছে, যাত্রার্থ 2টা থাকলে ব্যক্তার্থ একটা হয়েছে, যাত্রার্থ একটা থাকলে ব্যক্তার্থ একটা। তার মানে সংখ্যা বেশি হলে যাত্রার্থ কমে গেছে, সংখ্যা কমে গেলে যাত্রার্থ বেড়ে যায়। দেখি তারপরে শেষেরটা কিরকম। সেখানে আমরা যাত্রার্থ আগে আনছি, সেখানে দেখছি কি, যাত্রার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে, এই যাত্রার্থ কি আছে, জীববৃত্তি কমছে একটা, তখন ব্যক্তার্থ বেড়ে যায়। তার মানে সকল জীব, অনেক বড় একটি ব্যাপার। যাত্রার্থ যখন কমে, যাত্রার্থ কমতে থাকবে আর ব্যক্তার্থ বাড়তে থাকবে, সেটা আমি এখানে
কিভাবে দেখিয়েছি? এই যে কতগুলো তীর চিহ্ন দিয়ে দেখাইছি। তো আমরা 4টা জিনিস ব্যাখ্যা বুঝলাম এবং শুনলাম। এবার আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করি, দেখি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। প্রথম প্রশ্নটা আমি মানে পিছনের বেঞ্চ থেকে জানতে চাবো। দেখো, যাত্রার্থের ইংরেজি কি? হ্যাঁ, তোমরা অবশ্যই পেরেছো। এবার সামনের বেঞ্চ থেকে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা জানতে চাই। একটি পদের কয়টি ও কি কি দিক আছে? হ্যাঁ, পেরেছো অবশ্যই। দেখি এবার মাঝখান থেকে একটি, ওই বেঞ্চের কর্নারের যে কোনো একজনে বলো, শিশুপত্রীর ব্যক্তার্থ কি? হ্যাঁ, পেরেছো। দেখি এবার একদম এই শেষ প্রশ্নটা কে পারো? যে কোনো একজনে বলো, ব্যক্তার্থ যাত্রার্থের হ্রাস বৃদ্ধি কোনমুখী? হ্যাঁ, পেরেছো। দেখি এবার আমরা এর উত্তরগুলো আমি দিয়ে দিই, তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে যাত্রার্থের ইংরেজি শব্দ হচ্ছে কনোটেশন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটি পদের দুটি দিক থাকে, যথা ব্যক্তার্থ ও যাত্রার্থ। আর তৃতীয় প্রশ্নের উত্তর, শিশুপত্রীর ব্যক্তার্থ হলো সকল শিশু। আর একদম শেষ প্রশ্নের উত্তরটা হলো কি, ব্যক্তার্থ যাত্রার্থের হ্রাস বৃদ্ধি কোনমুখী? বিপরীতমুখী। হ্যাঁ, এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে কি, তোমরা প্রতিটা বেঞ্চ এক একটা গ্রুপ হয়ে যাও। এখানে 10টা বেঞ্চ আছে, 10টা গ্রুপ। তোমরা খাতা কলম নিয়ে একাত্র হয়ে যাও। আমি একটি প্রশ্ন দেব, প্রশ্নটা তোমরা 3 মিনিটের ভিতরে সমাধান করে, যারা পারবে তারা প্রথম হবে, এবং প্রথম গ্রুপের জন্য একটি পুরস্কার থাকবে। দেখি, দেখো কাজটা হচ্ছে কি, একটা ছক দেওয়া আছে, এপাশে ব্যক্তার্থ, পাশে যাত্রার্থ, মাঝখানে পদ দেওয়া আছে। অর্থাৎ তোমরা ব্যক্তার্থ সোজা ব্যক্তার্থ লিখবা, যাত্রার্থ সোজা যাত্রার্থগুলো লিখে দেবা। দেখি কারা। হ্যাঁ, একটা গ্রুপ পাওয়া গেছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরস্কার হিসেবে তোমাদের প্রত্যেককে একটি করে কলম দেব, এবং সেই কলমগুলো মানে তোমরা এক বেঞ্চে যেহেতু 2 জন আছো, 2 জনকে 2টো কলম উপহার দেওয়া হলো। যাই হোক, আমি উত্তরটা দেখিয়ে দিলাম। দলগত কাজ যেটা ছিল সেটা হচ্ছে কি, ব্যক্তার পদ হচ্ছে জীব, মানুষ, শিক্ষিত মানুষ। এর জীবের ব্যক্তার্থ সকল জীব, যাত্রার্থ জীববৃত্তি। সকল মানুষের ব্যক্তার্থ হলো সকল মানুষ, যাত্রার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আর শিক্ষিত মানুষ, এই পদটির ব্যক্তার্থ হলো সকল শিক্ষিত মানুষ, আর যাত্রার্থ হলো জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ শিক্ষা। তো ভালোই করেছে, আমাদের ভালোই লাগলো আজকের ক্লাসটা। সার্বিকভাবে আজকে দেখা যাচ্ছে যে আমরা পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ কাকে বলে শিখলাম, এর উদাহরণ শিখলাম। ব্যক্তার্থ এবং যাত্রার্থ এর তুলনামূলক সম্পর্ক, অর্থাৎ ব্যক্তার্থ এবং যাত্রার্থ যে বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির একটা সম্পর্ক, সেটা শিখলাম। খুব ভালোই হলো। তো ক্লাসের এই অনুযায়ী আমি এখানে 2টো বৃত্ত দিয়েছি। দেখো, ডান পাশে লেখবা হলো ব্যক্তার্থ, এই বৃত্তগুলোর সামনে সামনে, এই দেখছো, এই যে বৃত্তগুলোর সামনে মানুষ পদটা আমি এখানে বুঝাইতে চেয়েছি যে জীব ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, সেইটা অর্থাৎ ব্যক্তার্থ বাড়তে রয়েছে, তখন কিন্তু যাত্রার্থ মানে ব্যক্তার্থ বাড়লে যাত্রার্থ কমে, আর যাত্রার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। সেটা তোমরা বাহির একটা বৃত্ত আকারে দেখিয়েছি সার্কেল দিয়ে। তোমরা এটা বাড়িতে বসে করে ইনবক্স করবে। আর যারা ইনবক্স করতে মানে পারো না বা পারবে না, তারা অবশ্যই ক্লাস শেষে আমাকে এটি দেখাবে, এবং আমার মনে হয় খুব ভালোই লাগবে। তো এই বাড়ির কাজগুলো সমাধান করার জন্য তোমরা একটু বইয়ের সহায়তাও নিতে পারো। বইগুলো পড়লে তুমি দেখবে যে তার ভিতরেই উত্তরগুলো পেতে পারো। আবার যারা বুঝতে পারবে তারা ছকে নিজেরাই সুন্দর করে এটাকে করে। তো পরবর্তীতে আমরা যুক্তি বাক্য বা বচন নিয়ে আলোচনা করব। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।